মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট গ্রামীণ জনপদ, শহরের তুলনায় গ্রামে বেড়েছে জীবনযাত্রার ব্যয়। স্বস্তি দিতে বাজার ব্যবস্থাপনায় বৈষম্য কমানোর তাগিদ। জুলাই সেপ্টেম্বরে লোকসান গুনেছে বেক্সিমকো লিমিটেড, ভালো মুনাফা করেছে ইউনাইটেড পাওয়ার ও বিএসআরএম। গেল সপ্তাহে ঢাকার পুঁজিবাজারে বীমা প্রতিষ্ঠানের দাপট। টানা চতুর্থ দফায় কমল স্বর্ণের দাম, ১,৬৮০ টাকা কমে ১ ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১,৩৪,৫০৯ টাকায়। কুয়েতেও কমেছে দাম। এবং পর্তুগালে শেষ হলো ওয়েব সামিট, আসরে নজর কেড়েছে জার্মানি ও ব্রাজিল। অংশ নিলে লাভবান হতো বাংলাদেশের আইটি খাত, বলছেন উদ্যোক্তারা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব মানুষের জীবনযাত্রার আয় ব্যয় নিয়ে। মূল্যস্ফীতির কষাঘাতে দৈনন্দিন ব্যয়ের হিসেব মেলাতে শহর থেকে গ্রাম কোথায় কতটা হিমশিম খাচ্ছে মানুষ, স্বস্তির দেখা মিলবে কত দূরে, এ বিষয়ে আলোচনা করতে ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত হবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শর্মিন্দু নীলর্মী। আলোচনা শুরুর আগে আমরা এই সংক্রান্ত একটি প্রতিবেদন দেখে আসব। কর্মব্যস্ত নগর জীবনে জীবনযাত্রার ব্যয় গ্রামের তুলনায় বেশি থাকে, তাই ব্যয় বৃদ্ধির হারও শহরে বেশি। তবে বাংলাদেশে যেন উল্টো চিত্র, শহরের তুলনায় গ্রামেই জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির হার বাড়ছে। অক্টোবর মাসের মূল্যস্ফীতির চিত্র বলছে খাদ্য ও খাদ্য বহির্ভূত উভয় ধরনের মূল্যস্ফীতির চাপে গ্রামের মানুষ শহরের তুলনায় বেশি ভুগছে। এমন বাস্তবতায় পল্লী জনগোষ্ঠীকে স্বস্তি দিতে বাজার ব্যবস্থাপনায় বৈষম্য কমানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সরকারিভাবে নানা পদক্ষেপ নেয়ার পরও ঠেকানো যাচ্ছে না নিত্যপণ্যের ঊর্ধ্বগতি। মূল্যস্ফীতির প্রভাবে গ্রামে জীবনযাত্রার ব্যয় শহরের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। শুধু তাই নয়, গ্রামে এই ব্যয় বাড়ার হার ছাড়িয়েছে শহরকেও। পল্লী অঞ্চলের মানুষজন জানাচ্ছেন তাদের কষ্টের কথা। একটা ভালো জিনিস খাইতে গেলে কমসে কম ৬০০-৭০০ টাকা লাগবে। মায়েরা অসুস্থ, দেশি মুড়ি খাইব, মানে আমার তো সমর্থন নাই। জিনিস বর্তমানে খাই নাই, ওখানে এই দুল ৮০ টাকা ৯০ টাকা কেজি অভাব পড়ে আছে বর্তমানে। আধা কেজি পুড়ে যদি ৭৫ টাকা কিনে, মাছ যদি ৩০০ টাকা, তার বাকি সংসারটা কিভাবে চলবো? বাচ্চা ৩টা সাবজেক্ট পড়াবে গেলে মনে করেন মোটামুটি ৪,০০০ টাকা লাগে। কোনোদিন শখ করে আব্বু একটু ঘুরতে যাবো, এই ঘোরার টাকাটা দিতেই আমাদের কষ্ট হয়ে যায়। পরিসংখ্যান ব্যুরো বিবিএস বলছে অক্টোবর মাসে গ্রামে খাদ্য মূল্যস্ফীতির হার শহরের তুলনায় বেশি, যদিও গ্রামই খাদ্যের প্রধান যোগানদাতা। অন্যদিকে খাদ্য বহির্ভূত পণ্য ও সেবা গ্রামের ভোক্তারা কম গ্রহণ করলেও এই খাতের মূল্যস্ফীতি তাদের বেশি ভোগাচ্ছে। শহরাঞ্চলে কিন্তু ওই মূল্য বৃদ্ধি হলে সেটা নিয়ে হইচই বেশি হয়, সেটা নিয়ে কথাবার্তা বেশি হয়। এজেন্সি বা মন্ত্রণালয়ে আছেন তারা কিন্তু শহরাঞ্চলে মূল্যটাকে কমানোর জন্য প্রচেষ্টাটা কিন্তু শহরাঞ্চলে সীমাবদ্ধ থাকে। গ্রামাঞ্চলের মানুষ কিন্তু পাইকার ব্যবসায়ী অর্থাৎ যারা আছেন তাদের উপরে সম্পূর্ণরূপে নির্ভর, তারা অসহায়। খাতভিত্তিক মূল্যস্ফীতির তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় পোশাক পরিচ্ছদ, বিনোদন ও আসবাবপত্র ছাড়া বাকি 5টি খাতে শহরের তুলনায় গ্রামেই মূল্যস্ফীতি বেশি। শিক্ষা ও স্বাস্থ্যের মতো খাতগুলোতে খরচ বাড়ার হার শহরের তুলনায় গ্রামে বাড়ছে। অর্থনীতিবিদরা বলছেন পণ্যের সমবন্টন করা না গেলে গ্রামীণ জনগোষ্ঠীর উপর চাপ কমানো সম্ভব নয়। গ্রামীণ এবং শহরাঞ্চলের মধ্যে যে বৈষম্য বিদ্যমান, এই বৈষম্যই কিন্তু গ্রামাঞ্চলের মানুষকে অবহেলিত করে রেখেছে, কিন্তু তাদেরকে আবার বেশি মূল্যে সমস্ত জিনিস কিনতে হচ্ছে, যার ফলে ওখানে মূল্যস্ফীতি আরও বেশি হচ্ছে। মূল্যস্ফীতির হার কমাতে শুধু সুধার বাড়ানোই সমাধান নয়, বরং বাজারে শৃঙ্খলা ফেরানো সহ রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয়ের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। রোদ ঝড় বৃষ্টিতে ভিজে সারা দেশের খাদ্যের চাহিদা পূরণ করছেন গ্রামের যে সকল সাধারণ মানুষ। সরকারি হিসেব বলছে মূল্যস্ফীতির কষাঘাতে সবচেয়ে বেশি জর্জরিত তারা। যেটুকু আয় তা দিয়ে সংসার চালাতে গিয়ে খাদ্য বহির্ভূত পণ্য ছাড়াও শিক্ষা ও চিকিৎসা খাতে ব্যয় কমাতে বাধ্য হচ্ছেন তারা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য আমরা যুক্ত হচ্ছি শর্মিন্দু নীলর্মীর সঙ্গে। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমরা প্রতিবেদনে যেমনটা দেখছিলাম যে শহরের তুলনায় গ্রামের মানুষকে জীবনযাত্রার ব্যয় বেশি করতে হচ্ছে। সাধারণত আমরা দেখি শহরের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেলে মানুষ গ্রামের দিকে যায়, কিন্তু এখন দেখা যাচ্ছে গ্রামেই আরো ব্যয় বেড়েছে। এর কারণটা আসলে কি মনে করছেন? আমি ঠিক জানি না যে আপনার তথ্যসূত্র কি, সেটা বললে ভালো হতো। তথ্যসূত্র বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ম্যাম।
অক্টোবরের মূল্যস্ফীতির পরিসংখ্যানটা। জি, এবং তাহলে ব্যয় বৃদ্ধি বলতে আপনি নিশ্চয়ই বোঝা যাচ্ছেন পরিসংখ্যান ব্যুরোর যে তথ্য সেটা হচ্ছে খাদ্যের মূল্য বৃদ্ধি, অর্থাৎ খাদ্য সূচকের মূল্য বৃদ্ধি হচ্ছে এটার মাপকাঠি। গ্রামে অনেক জিনিস ঘটছে এবং শহরে অনেক জিনিস ঘটছে না, সেটা যদি বলি সেটা একটু আশ্চর্য হওয়ার মতো। যেমন ধরেন আমাদের নারীদের যদি কর্মক্ষেত্রে অংশগ্রহণ বলি তাহলে গ্রামে অংশগ্রহণ বেড়েছে এবং শহরে অংশগ্রহণ অনেক কমেছে, সেটাও আমাদেরকে অবাক করে দেয়। ফলে অনেক কিছুই অবাক হওয়ার মতো ঘটনা আমাদের পরিসংখ্যানে আপনি দেখতে পাবেন, যেটা বাস্তবে ঘটছে। আসলে গ্রামে বেড়ে যাওয়ার মানে শহরেও বেড়েছে, আপনি তুলনামূলক চিত্রটা আসলে খুব বেশি সিগনিফিক্যান্টলি পার্থক্য এরকম পাবেন না। শহরেও বেড়েছে, গ্রামেও বেড়েছে। গ্রামে বাড়লে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে গ্রামের এক ধরনের আত্মপোষক অর্থনীতি রয়েছে, যেটা হলো আমার সাবসিস্টেন্স ইকোনমি, যেখানে গ্রামের মানুষকে যদি সকল কিছু কিনে খেতে হয় এবং সেটার যদি মূল্যসূচক বেড়ে যায় তাহলে মানুষের অনেক কষ্ট হবে। যেটা আরবান পরিসরে যেটা হয় আমাদেরকে সবকিছুই কিনে খেতে হয় এবং এটা সকল শ্রেণী মানুষের জন্য। গ্রামের মানুষের জীবনযাত্রার বৃদ্ধির কারণ অর্থনীতির দিক থেকে যদি বলা যায় তাহলে হচ্ছে এখন মাস হচ্ছে নভেম্বর মাস, এবং নভেম্বর মাসে এই সময়ে আমন ধান কাটবার একটা ব্যাপক কর্মযজ্ঞ থাকে এবং এই সময়টা আমন ধান কাটবার কর্মযজ্ঞ থাকবার কারণে গ্রামীণ অর্থনীতির এক ধরনের বুস্ট হয়। মানুষের কাজ থাকে হাতে এবং কৃষির সংক্রান্ত কাজ থাকে এবং এই কাজের কারণে হাতে যেটুকু অর্থ তার বাড়তি আসছে সেইটার এক ধরনের গতিশীলতা তৈরি করে গ্রামীণ অর্থনীতিতে, এবং সেইটাও আপাত বৃদ্ধির জন্য একটা কারণ হতে পারে। কিন্তু এইটা আসলে আপনার যদি বেস বা ভিত্তি যদি বড় হয় তাহলে সেখান থেকে অনেক বেশি উল্লঙ্ঘন দেয় তা না, অর্থাৎ আমার মূল্যস্ফীতির বেসটাই এখন অনেক উঁচুতে। ফলে আপনার এই সামান্য কিছু আর্থিক গতিশীলতা আপনার সেই উচ্চ মূল্যস্ফীতির জায়গা থেকে আরেকটু বাড়িয়ে দিয়েছে, যেটা শহরে আপাতত ভাবে নভেম্বর মাসের কর্মচাঞ্চল্যর বাড়তি কোনো ধরনের নিবেদন নাই, যেটা গ্রামীণ অর্থনীতিতে আছে। সেইটারই এখন রিফ্লেকশন হয়তোবা আমরা এই মূল্যসূচক বৃদ্ধিতে বা মূল্যস্ফীতিতে, গ্রামীণ মূল্যস্ফীতি বৃদ্ধিতে। জি ম্যাম, আমরা আপনার কাছে আবারও ফিরবো, আবারও আলোচনায় যুক্ত হব। তার আগে আমাদের সহকর্মী ফরহাদুর রহমান আছে, তার কাছ থেকে বাজার পরিস্থিতির খবর জেনে আসবো। শুল্ক ছাড় দিলেও বাজারে কমছে না আলু পেঁয়াজের দাম, বরং সপ্তাহ ব্যবধানে আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। তবে সরবরাহ বাড়ায় কিছুটা কমতির দিকে সবজির দাম। বাজারের পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন রিপোর্টার ফরহাদুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। পেঁয়াজ, আলু, সয়াবিন তেল সহ সরকার বিভিন্ন পণ্যে শুল্ক ছাড় দিলেও সেটির প্রভাব বাজারে তেমনটি পড়ছে না। আমরা সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজারে আছি। আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে এই মুহূর্তে পেঁয়াজের বাজারে যেটি বলা চলে একরকম অস্থিরতায় চলছে, কেননা দেশি পেঁয়াজের একেবারে সংগ্রহ কমে গেছে, যে কারণে বাজারে আসছে বিদেশি পেঁয়াজ, বিশেষ করে ভারতীয় পেঁয়াজ, কিন্তু সেই পেঁয়াজের দামও অনেকটাই চড়া। আমরা এখানকার পাইকারি যারা বিক্রেতা আছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে বাংলাদেশে যখন শুল্ক ছাড়ের ঘটনাটি ঘটলো তখন ইন্ডিয়ান পেঁয়াজের দাম কিছুটা সেখানে বেড়েছে। পাশাপাশি ইন্ডিয়ান পেঁয়াজ আছে দুটি ধরনের, সেটি একটি শুকনো পেঁয়াজ এবং একটি ভেজা পেঁয়াজ, অর্থাৎ নতুন এবং পুরাতন পেঁয়াজ। সেই পেঁয়াজগুলোর প্রভাব আসলে বাজারে দামের ক্ষেত্রে তেমনটি পড়েনি। একই চিত্র আমরা দেখতে পাচ্ছি আলুর বাজারেও। ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই মৌসুমের যে আলু সেটি শেষ হয়ে এসেছে, যে কারণে আসলে কোলেস্টেরলে যেসব আলু সংরক্ষিত ছিল সেগুলো আসলে বাজারে আসতে শুরু করেছে। তবে বাজারে দামের পরিবর্তন আনার জন্য, অর্থাৎ সাধারণ ভোক্তাকে স্বস্তি দেওয়ার জন্য সরকার আলুর ক্ষেত্রেও যে শুল্ক ছাড়টুকু দিয়েছিলেন সেটির প্রভাব আমরা দেখতে পাচ্ছি না, কারণ ভারতীয় যেসব আলু দেশের বাজারে আসছে সেসব আলুর দামও কিন্তু এখনো অনেক বাড়তির দিকেই। আমরা যেটি দেখেছি কারওয়ান বাজারে পাইকারিতে অন্তত 60 থেকে 66 টাকা পর্যন্ত ওই পাইকারিতে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে 70-75 টাকা এবং কিছু কিছু
কিছু কিছু মুদির দোকানে সেগুলো আমরা ৮০ টাকা পর্যন্ত বিক্রিত দেখছি। বিক্রেতারা যেটি বলছেন, নতুন আলু আসার আগ পর্যন্ত আলুর দাম আসলে কমার তেমন কোনো সম্ভাবনা নেই। শুল্ক ছাড়ের যে বিষয়টুকু আসলে সরকার দিয়েছে, সেই ছাড়ের বিষয়টুকু তারা বলছে যে অল্প কিছু ছাড় দিলেও সেটির প্রভাব আসলে বাজারে সেভাবে পড়ছে না, কারণ আলুর বাজারে দেশীয় যে আলুর বাজারে যে দেশীয় আলুর যে পরিস্থিতি সেটি কিন্তু খুব একটা বেশি নেই, এই কথা তারা বলছেন। এবং একই সাথে যেটি বলছিলেন, আসলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আলুর বাজারের এই পরিস্থিতি যখন, পেঁয়াজের এই অস্বস্তি যখন চলছে, তখন নতুন করে আমরা দেখছি চালের দামও বেড়েছে। একই সাথে সবজির কথা যদি বলি, কয়েকটা সবজি নতুন করে বাজারে আসতে শুরু করছে, কিছুটা দাম কমেছে, তবে অধিকাংশ সবজির দাম এখনও ৬০ থেকে ৮০ টাকার ঘরে রয়েছে। তো কারণ বাজার থেকে বাজারের সবশেষ পরিস্থিতি আমার কাছে এই ছিল। রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে সহকর্মী ফরহাদুর রহমান যুক্ত হয়েছিলেন। ফিরছি মূল্যস্ফীতি নিয়ে আলোচনায়। ম্যাম, আমরা যেমনটা দেখলাম বাজার পরিস্থিতিতে বাজারেও কিন্তু স্বস্তি খুব একটা নেই। এটি আজকের ঘটনা না, গত কয়েক মাস ধরে এই অবস্থা। আসলে গ্রাম থেকে শহর সবাই তো মূল্যস্ফীতির কষাঘাতে ভুগছে। এর থেকে স্বস্তির উপায়টা জনসাধারণের কি হতে পারে বা কবে নাগাদ স্বস্তি মিলতে পারে? একদম হচ্ছে, আমি আগের ট্রেন্ডের আলোচনায় যেটা বলছিলাম, আমাদের আসলেই ভিত্তি মূল্যস্ফীতিটা অনেক বেড়ে গেছে। ফলে মাসওয়ারি হিসাব দিলে আপনার সামান্য এদিক ওদিক হয় আর কি। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা শহরে যারা বাস করি তারা কিছুই উৎপাদন করি না। আমরা গ্রামের মানুষ, আমাদেরকে ভর্তুকি দিয়ে খাওয়ান। কবে কমবে এটা যদি বলেন তাহলে এটা আমার কাছে জানা নেই আসলে। তবে একটা জিনিস আমি বুঝি, সেটা হচ্ছে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে বাজারে দাম কমে না। আমাদের এই নিয়ন্ত্রণমূলক জায়গা থেকে আমরা বের হয়ে আসতে হবে। এই যে হঠাৎ করে আমি বাজারে অভিযান চালালাম এবং ৫ টাকা ১০ টাকা কমিয়ে দিলাম বা একজনকে ফাইন করে দিলাম, তাতে আপাতভাবে একটা ভীতি তৈরি হলেও এত বড় ১৮ কোটি মানুষের দেশে এই বাজার পরিচালনা এইভাবে নিয়ন্ত্রণমূলক কার্যক্রম দিয়ে হবে না। তবে একটা নিয়ন্ত্রণ তো থাকতেই হবে বাজারের উপরে, এবং সেটা এরকম প্যানিক ছড়িয়ে না। এই নিয়ন্ত্রণের জন্য আমাদের মূল যে নিয়ন্ত্রক সংস্থাগুলো, তারা কিন্তু এখনো খুব যে কার্যকরভাবে নিয়ন্ত্রণ ব্যবস্থাকে হাতে নিতে পেরেছেন তেমন না। ফলে ওই জায়গায় আমাদের সার্বিক নিয়ন্ত্রণ পরিস্থিতির উন্নতির সাথে এটা জড়িত। এবং আরেকটা হচ্ছে সিন্ডিকেট, এবং এই সিন্ডিকেট ভ্যালু চেইনে, আমাদের প্রোডাক্ট ভ্যালু চেইনের বিভিন্ন জায়গায় এই সিন্ডিকেট গুলো জড়িত আছে। এটা আপনি লোকাল বাজার থেকে সংগ্রহকারী যদি বলেন, আমাদের এখন এত বড় একটা মার্কেটেও যেখানে ভোক্তা প্রতিদিন চাল খায় বা প্রতিদিন ডিম খায় অথবা প্রতিদিন পেঁয়াজ দরকার হয় তার এই ১৮ কোটি মানুষের, সেইখানে আমার প্রোডাক্ট নিয়ন্ত্রণ করছে আসলে অলিগোপলি মার্কেট। অর্থাৎ আমার অনেক অ্যাক্টর এখানে নাই। আমার উৎপাদক অনেক থাকতে পারে, কিন্তু মূল বাজারটা নিয়ন্ত্রণ করছে কতগুলো কর্পোরেট গ্রুপ অথবা প্রতিষ্ঠান। এবং এই কর্পোরেট পুঁজির কাছে, এই পুঁজির কাছে আসলে আমাদের প্রাইমারি প্রডিউসাররা, তাদের তেমন কোনো বাজারের উপরে কোনো ধরনের ইনফ্লুয়েন্স থাকছে না। এই পুঁজিটা যতদিন নিয়ন্ত্রণ করবে, যতদিন আমি এই বাজারে অলিগোপলি থেকে মুক্ত না হব, অর্থাৎ আমার কাছে কর্পোরেট পুঁজি এখানে থাকবে, ততদিন মূল্যস্ফীতি থেকে আমাদের খুব বেশি আসতে পারবো না আমরা বের হয়ে, অর্থাৎ সিন্ডিকেটটা ভাঙতে পারবো না। এখানে সিন্ডিকেট কিন্তু আগের মতো আমার ট্রাক মালিক বা এরা করছে ব্যাপারটা তা না, আমার পুঁজিটাই এখন সিন্ডিকেট হয়ে গেছে। অর্থাৎ আবার একটা প্রতিষ্ঠান এখন চাষিদের কাছ থেকে দুধও কিনছেন, তিনি ডিমও কিনছেন, তিনি আবার গরুর ফডারের ব্যবসাও করছেন, উনি চিলিং সেন্টারও উনার হাতে আছে, উনার ভ্যালু চেনের প্রত্যেকটা জায়গায় উনার বাইব্যাক করছেন, উনি উনার প্রোডাক্টকে, যে প্রোডাক্ট উৎপাদন করছেন সেইখানেই উনি আবার সুপার শপ খুলে তিনি ওটা বিক্রি করছেন। অর্থাৎ ভ্যালু চেনের প্রত্যেকটা জায়গায় তিনি আছেন। এই বড় পুঁজিগুলো ভ্যালু চেনের প্রত্যেকটা জায়গায় বিনিয়োগ করতে পেরেছে বলে পুরো বাজারটা ওনাদের হাতে আছে। এই জায়গাগুলোই সরকারের একটা বৃহত্তর হাত দেওয়ার জায়গা আছে। অর্থাৎ ভ্যালু চেইনে কোনো একটা দুটা বা ধরেন কয়েকটা গোষ্ঠীগত পুঁজিকে যদি ভাঙতে না পারি, তাহলে এই মূল্যস্ফীতি আমাদের কমবে না, এইটুকু আমি অন্তত মনে করি। অর্থাৎ ওই জায়গাটায় আমাদেরকে আগামী বাজেট বলেন যেভাবেই হোক না কেন, সেই জায়গাগুলোতে হাত দিতে হবে। আমার এই ভ্যালু চেইনে অধিকতর অ্যাক্টরকে নিয়ে আসতে হবে।
আমাদের সর্বোপরি প্রত্যাশা থাকবে জনসাধারণ যেন স্বস্তিতে থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা মূল্যস্ফীতি নিয়ে কথা বলতে সরাসরি যুক্ত হয়েছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শর্মিন্দ নীলর্মীর সঙ্গে। সিন্ডিকেট আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে মুন্সিগঞ্জে বেড়েছে আলুর দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। ভোক্তার অভিযোগ, পুরো বাজার নিয়ন্ত্রণ করছে হিমাগার কেন্দ্রিক সিন্ডিকেট। পর্যাপ্ত মজুদ থাকার পরও রেকর্ড দরে আলু কিনতে বাধ্য হচ্ছেন তারা। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জের সব রেকর্ড ছাড়িয়ে আলুর দর। খুচরা বাজারে কেজিতে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। হিমাগার গেট, পাইকারি ও খুচরা দামেও রয়েছে বড় তফাৎ। গেল বছরের এই সময়ে খুচরা বাজারে আলুর দর ছিল ৪৫ থেকে ৫০ টাকা। দাম বৃদ্ধির জন্য খুচরা বিক্রেতারা দায়ী করছেন পাইকারি বিক্রেতাকে, আর পাইকাররা দুষছেন হিমাগার সিন্ডিকেট তথা মজুতদারকে। অভিযোগ রয়েছে, আলুর বেশিরভাগ দলিল এখন বড় মজুতদারদের হাতে। এছাড়া সিন্ডিকেট ভাঙতে না পারা এবং ঢিলেঢালা বাজার মনিটরিংয়ে ক্ষোভে ফুঁসছেন ভোক্তা। পর্যাপ্ত মজুদ থাকার পরও অস্বাভাবিক দামে ক্ষুব্ধ তারা। 200 টাকা কেজি তেল, 150 টাকা কেজি পেঁয়াজ, 80 টাকা কেজি আলু। আলুর দোষ দিলে হইব না, সব জিনিসের দাম কমাইতে হইব। সিন্ডিকেট করে রাখছে, এর জন্য বাইরে রয়েছে 7-8টা কোলেস্ট্রল, প্রত্যেকটা কত 2 মাসের আলু এখনো ভিতরে আছে। এই জায়গায় তো আইসা কোনো লাভ হবে না। আপনারা যাইবেন কোলেস্ট্রল, বড় বড় ব্যাপারী হ্যাঁ বলবেন, হ্যাঁ জিজ্ঞেস করবেন কেন এত টাকা আলুর দাম। সরকারে এটার প্রতি ভালো দৃষ্টি আকর্ষণ করা উচিত। বাজার মনিটরিং এর দায়িত্বে থাকা কৃষি বিপণন কর্মকর্তা জানান, আলুর বাজার এখন মজুতদার সিন্ডিকেটের হাতে। কারণ ছাড়াই ফোনে ফোনে দর নির্ধারণ করছেন তারা। তারপরও চলছে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা। ফোনের মাধ্যমে যে দামটা নির্ধারণ হয়, এই দামটাই সারা বাংলাদেশে একটা অনিচ্ছাকৃত সত্ত্বেও ওই বাজারটায় ওই দামটাই এস্টাবলিশড, আর এই কারণে আসলে দামটা বেড়ে যায়। গেল মৌসুমে জেলায় 10,36,255 মেট্রিক টন আলু উৎপাদন হয়, আর এবার 34,665 হেক্টর লক্ষ্য নিয়ে নতুন মৌসুমের আলু রোপণ শুরু হয়েছে। জেলার 58টি হিমাগারে প্রায় 97,000 মেট্রিক টন আলু এখনও মজুত রয়েছে। এর মধ্যে খাবার আলু 42,320 মেট্রিক টন। মুন্সিগঞ্জ থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। সমুদ্রে জেলেদের জালে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ সহ অন্যান্য মাছ। এ বিষয়ে বিস্তারিত জানাতে মহিপুর মৎস্য বন্দরে আছেন রিপোর্টার মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। অক্টোবর থেকে নভেম্বরের 3 তারিখ পর্যন্ত ছিল ইলিশের প্রধান প্রজনন মৌসুম। আর এই ইলিশ প্রধান প্রজনন মৌসুমের পরে কিন্তু সমুদ্রের জেলেদের জালে ধরা পড়ছে কিন্তু ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ ও সামুদ্রিক নানা ধরনের মাছ। আপনি দেখতে পাচ্ছেন যে মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে কিন্তু এখন যে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ ইলিশ কিন্তু এই আড়তে উঠেছে, এবং আড়তে ইলিশের দামটা কিন্তু রয়েছে সাধারণ মানুষের কিছুটা নাগালে। আবার যে বড় ইলিশগুলো রয়েছে, বড় ইলিশগুলোর দাম রয়েছে $25,000 থেকে $26,000 টাকা বন্দরে বিক্রি হচ্ছে। তবে একটি বিষয় আপনাদের বলে রাখি যে ইলিশের যে প্রধান প্রজনন মৌসুম যে গেছে, প্রজনন মৌসুমের পর কিন্তু জেলেদের জালে তেমন কোনো কিন্তু আসলে মাছ ধরা পড়েনি। তবে এখন কিন্তু আবার সমুদ্রে জেলেদের জালে কিন্তু আবার সেই মাছ ধরা পড়ছে। তবে আরেকটি বিষয় বলে রাখি যে এই বিষয়ে কিন্তু আমি পটুয়াখালীর যে জেলা মৎস্য কর্মকর্তা আছে, আমি তার সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টা জানিয়েছেন, তারা ইলিশ প্রজনন মৌসুম সফলভাবে করেছে, যার কারণে নদী এবং সমুদ্রে ইলিশ মাছ দেখা যাচ্ছে, এবং আরো কিছুদিন পর কিন্তু প্রচুর পরিমাণ সমুদ্রে এবং নদীতে ইলিশ মাছ ধরা পড়বে। তখন এই মহিপুর আলিপুর মৎস্য অবতরণ কিন্তু আরো জমজমাট হয়ে উঠবে। তবে জেলেদের রয়েছে বিভিন্ন মত। জেনারেল যে বিষয়টা বলছে যে শীতের শুরু হয়েছে, এখন কিন্তু সমুদ্রে তেমন একটা ইলিশ নেই। তবে শীতকালীন যে মাছগুলো রয়েছে সমুদ্রে, সেগুলো কিন্তু আমাদের জালে প্রচুর পরিমাণ ধরা পড়ছে।
তবে এখন এই মহিপুর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে কিন্তু একেবারে জমে উঠেছে। তবে আর কিছুদিনের মধ্যে হয়তো এই মহিপুর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ঝাঁকে ঝাঁকে ট্রলার সহ ইলিশ মাছ এখানে আসবে এবং প্রচুর পরিমাণ মাছ দামটাও সাধারণ মানুষের নাগালে আসবে বলে এমনটাই আমরা আশা করছি, তারা জেলেরা এবং মৎস্য আড়তরা তারা আশা করছে। এই ছিল মহিপুর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আমার কাছে ইলিশের সর্বশেষ খবর। মহিপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মনির হোসেন বাদল। সময়মতো বেতন ভাতার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছেন তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার MS আরিফিন, সরাসরি যাচ্ছি তার কাছে। দেশের রপ্তানি আয়ের যে প্রধান খাত তৈরি পোশাক শিল্প, সেই তৈরি পোশাক শিল্পেতেই কিন্তু গত 3 মাস ধরে শ্রমিক অসন্তোষ চলছে। শ্রমিকরা তাদের বেতন ভাতার দাবিতে বিভিন্ন সময় ধরেই কিন্তু রাস্তায় ধর্মঘট আন্দোলনে নামছেন। যদিও শ্রমিকরা আজকে এরই প্রেক্ষিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি র্যালি শেষে বিক্ষোভ করছেন এবং তারা যে দাবি জানাচ্ছেন যে এই শ্রমিক অসন্তোষের পিছনে যে সকল গার্মেন্টস অসাধু গার্মেন্টস মালিকরা রয়েছেন তারাই কিন্তু এই শ্রমিকদেরকে উস্কে দিচ্ছেন রাজপথে নামতে, এবং তারা সঠিক সময়ে বেতন ভাতা পরিশোধ না করায় শ্রমিকরা বারবারই বাধ্য হচ্ছেন রাজপথে নামতে। এবং তারা বলছেন, তারা দাবি করছেন সরকারের কাছে যে সকল অসাধু মালিক রয়েছে তারা প্রয়োজনে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে কিংবা নিলামে তুলে হলেও যেন শ্রমিকদের বকেয়া যেসব বেতন ভাতা রয়েছে সেসব যেন পরিশোধ করা হয়। যদিও বিভিন্ন সময়ই ব্যবসায়ীরা শ্রমিক কারখানার মালিকরা যদিও বিভিন্ন সময় জানিয়েছে যে ব্যাংকে তারল্য সংকট সহ বিভিন্ন কারণে তারা যথাসময়ে শ্রমিকদের বেতন পরিশোধ করতে পারছে না। এছাড়াও এখানকার শ্রমিকরা অভিযোগ তুলেছেন যে সকল বিগত সরকারের যে সকল শ্রমিক মালিকরা রয়েছেন তারা উদ্দেশ্যমূলকভাবেই শ্রমিকদের বেতন ভাতা আসলে পরিশোধ করতে চাচ্ছেন না এবং একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন এই গার্মেন্টস খাতে, যে কারণে বহির্বিশ্বে কিন্তু বাংলাদেশের গার্মেন্টস শিল্পের যে সুনাম সেটি কিন্তু রক্ষা করা যাচ্ছে না। যদিও সরকার শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা গত বুধবার বলেছেন যে সকল কারখানা অধ্যুষিত এলাকা রয়েছে সাভার, নারায়ণগঞ্জ, আশুলিয়া এসব এলাকায় ক্লাস্টার ভিত্তিতে কমিটি গঠন করার, যেখানে আসলে নজরদারি করা হবে কারখানা মালিকদের যারা ঠিকমতো বেতন ভাতা পরিশোধ করছে কিনা, এবং একই সাথে এটাও নজরদারি করা হবে যে যদি শ্রমিকরাও অসন্তোষ করে কিংবা উদ্দেশ্যমূলকভাবে কোনো সমস্যা তৈরি করে তাহলে সেটার জন্যও কিন্তু উদ্যোগ নেওয়া হবে। তবে এখনকার যেসব শ্রমিকরা রয়েছেন তারা আশু সমাধান চেয়েছেন এবং বলেছেন যদি তারা আশু সমাধান না পায় তাহলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তারা দেবেন বলে জানিয়েছেন। তো শ্রমিক আন্দোলন নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। প্রেস ক্লাব থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী MS আরিফিন। গেল সপ্তাহে কিছুটা স্থিতিশীল ছিল ঢাকার পুঁজিবাজারের লেনদেন, বেড়েছে বাজার মূলধন ও প্রধান সূচকও। তবে লেনদেন কমেছে তালিকাভুক্ত 21 ক্যাটাগরির মধ্যে ব্যাংক, বস্ত্র, টেলকো, ফার্মা সহ 13টি খাতের প্রতিষ্ঠানের। গেল সপ্তাহে বিনিয়োগকারীদের নজর কেড়েছে বিমা খাতের প্রতিষ্ঠান। অর্থনীতির অন্যতম ভিত দেশের পুঁজিবাজার সংস্কার কার্যক্রমের মধ্যেই কোম্পানিগুলো প্রকাশ করছে চলতি বছরের তৃতীয় প্রান্তিক জুলাই-সেপ্টেম্বর মাসের আর্থিক প্রতিবেদন, যেখানে পাওয়া যাচ্ছে লাভ লোকসানের হিসেব। এরই মধ্যে মোটামুটি স্থিতিশীল এক সপ্তাহ পার করেছে ঢাকার পুঁজিবাজার। সপ্তাহ ব্যবধানে বৃহস্পতিবার এসে প্রধান সূচক DSEX 39 পয়েন্ট আর বাজার মূলধন বেড়েছে 2869 কোটি টাকা। শেয়ার হাতবদলের সংখ্যাও ছিল ঊর্ধ্বমুখী। খাতভিত্তিক লেনদেনে দেখা যাচ্ছে গেল সপ্তাহে আবারও পুঁজিবাজারে মুখ থুবড়ে পড়েছে ব্যাংক খাত। তালিকাভুক্ত 36টি ব্যাংকের দৈনিক গড় লেনদেন 95 কোটি 13 লাখ টাকা থেকে 64 কোটি 17 লাখ টাকা, অর্থাৎ সপ্তাহ ব্যবধানে কমেছে 32.55%। এ সময় ফার্মা ও কেমিক্যাল খাতের 34টি কোম্পানির লেনদেন কমেছে 27.23%। তবে জ্বালানি খাতের 23টি প্রতিষ্ঠানের দৈনিক গড় লেনদেন বেড়েছে 24.19%। সাধারণ বীমা খাতের 43 প্রতিষ্ঠানের 139.12% আর 39.93% বেড়েছে জীবন বীমার 15টি কোম্পানির শেয়ার লেনদেন।
সপ্তাহ জুড়ে দাম বৃদ্ধির তালিকায় শীর্ষ 10 প্রতিষ্ঠানের মধ্যে বীমা খাতের ছিল 7টি কোম্পানি। শীর্ষ 5 কোম্পানি হল শ্যামপুর সুগার মিলস লিমিটেড, মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। দাম কমতির তালিকায় থাকা শীর্ষ 5 কোম্পানি সোনালী আশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড, আরামিড সিমেন্ট লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেড। জিনা তারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ শুরু করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে আলোচিত বেক্সিমকো ফার্মা মুনাফা করলেও লোকসান গুনেছে বেক্সিমকো লিমিটেড। এদিনে বিদ্যুৎ খাতের বৃহৎ প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার ও প্রকৌশল খাতের বিএসআরএম ভালো মুনাফা করেছে গেল প্রান্তিকে। সরকার পতনের পর বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান বিভিন্ন মামলায় রয়েছে কারাবন্দী। এই গ্রুপের প্রতিষ্ঠানগুলোতে হাইকোর্টের আদেশে তত্ত্বাবধায়ক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে বেক্সিমকো ফার্মাতে তত্ত্বাবধায়ক বসানোর নির্দেশ স্থগিত করেছে আপিল বিভাগ। এই খবরে সপ্তাহ জুড়ে প্রতিষ্ঠানটির শেয়ারের দামে ছিল মিশ্র প্রভাব। বেক্সিমকো ফার্মা চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে 3 টাকা 77 পয়সা, যা গেল বছরে ছিল 3 টাকা 48 পয়সা। এছাড়া প্রতিষ্ঠানটির দুটি সাবসিডিয়ারি নোভিস্তা ও সানোভি ফার্মা গেল অর্থ বছরের জন্য যথাক্রমে 50 ও 10% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এদিকে একই গ্রুপে তৈরি পোশাক রপ্তানিকর প্রতিষ্ঠান বেক্সিমকো লিমিটেড প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান দিয়েছে 1 টাকা 26 পয়সা। বৃহস্পতিবার হাইকোর্ট দ্রুত বিদ্যুৎ উৎপাদন আইনের দুটি ধারাকে অবৈধ বলে রায় দিয়েছেন। এতে সরকার চাইলে আগের চুক্তিগুলো পুনর্মূল্যায়ন করতে পারবে। এমন পরিস্থিতিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামে প্রভাব পড়েছে। এ খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার জুলাই সেপ্টেম্বর এই 3 মাসে গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণের বেশি মুনাফা করেছে। প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় ছিল 7 টাকা 13 পয়সা। আরেক প্রতিষ্ঠান ডোরেন পাওয়ার প্রথম প্রান্তিকে মুনাফা করলেও তা গেল বছরের চেয়ে তা কমে গেছে। শেয়ার প্রতি আয় ছিল 1 টাকা 48 পয়সা। জ্বালানি খাতের প্রতিষ্ঠান মোবিল যমুনার প্রথম প্রান্তিকের শেয়ার প্রতি আয় ছিল 3 টাকা 43 পয়সা। এদিকে প্রকৌশল খাতের অন্যতম বড় প্রতিষ্ঠান বিএসআরএম স্টিল প্রায় দ্বিগুণ মুনাফা করেছে। প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় ছিল 2 টাকা 26 পয়সা। গেল বছরের একই সময়ে ছিল 1 টাকা 21 পয়সা। হোটেল ও বিনোদন খাতের প্রতিষ্ঠান ইউনিক রিসোর্ট মুনাফা করলেও লোকসান দিয়েছে চট্টগ্রামের 5 তারকা হোটেল পেনিনসুলা। এদিকে বিপিএল এর বরিশাল দলের উদ্যোক্তা প্রতিষ্ঠান ফরচুন সুর মুনাফা প্রথম প্রান্তিকে আগের বছরের তুলনায় কমেছে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাজারে আরেক দফা কমল স্বর্ণের দাম। ভরিতে 1680 টাকা কমিয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1,34,509 টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস, যা আজ থেকে কার্যকর হবে। এ নিয়ে চলতি মাসে 4 দফায় স্বর্ণের দাম ভরিতে 9000 টাকা কমালো সংগঠনটি। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 1,28,397 টাকা, 18 ক্যারেটের 1,10,062 টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের দাম 90,233 টাকা নির্ধারণ করা হয়েছে। কুয়েতে স্বর্ণের দাম নিম্নগামী। সপ্তাহের ব্যবধানে গ্রাম প্রতি 2 দিনার কমেছে। ভরিতে কমেছে বাংলাদেশি মুদ্রায় 9,000 টাকারও বেশি। কুয়েত থেকে বিস্তারিত মঈন সুমনের রিপোর্টে। কুয়েতে গত এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে কমেছে 9,600 টাকা। চলতি বছরের মার্চ থেকে হঠাৎ করে বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে কুয়েতেও স্বর্ণের দাম বেড়েই চলেছিল। গত 2 দিন থেকে আবার হঠাৎ করেই স্বর্ণের দাম নামতে শুরু করেছে। গত সপ্তাহে 22 ক্যারেট 1 ভরি স্বর্ণের মূল্য যেখানে 295 দিনারের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় 1,18,115 টাকা ছিল, সেখানে 14 নভেম্বর 22 ক্যারেট 1 ভরি স্বর্ণ বিক্রি হয় 271 দিনার 650 পয়সা, যা বাংলাদেশি মুদ্রায় 1,08,358 টাকা। এছাড়া গ্রাম হিসাবে 24 ক্যারেট 1 গ্রাম স্বর্ণের দাম বর্তমানে 25 দিনার 300 পয়সা, 22 ক্যারেট 23 দিনার 300 পয়সা এবং 21 ক্যারেট 22 দিনারের কিছুটা বেশি। অবশ্যই এর সঙ্গে নকশা ভেদে মজুরিও যুক্ত হবে। স্বর্ণের দাম উঠানামায় কুয়েতে স্বর্ণ ব্যবসায়ীদের লাভ ক্ষতির তেমন প্রভাব না পড়লেও বিক্রি কমে গেলেই ব্যবসায়ীদের লোকসান। স্বর্ণের দাম কমতি দেখে প্রবাসী ক্রেতারা স্বর্ণ কিনতে ভিড় করছেন দোকানে। স্বর্ণের দাম কম, এই জন্য আসছে আর কি। আজকে কিছুটা কম, এর আগে ছিল 25 টাকা গ্রাম,
আজকে আর কি 30 টাকার মধ্যে কিছু উপর আছে আর কি, এই জন্য আসছে আর কি। হয়তো আরও যদি আর পরে ভবিষ্যতে কমে, হয়তো মাসখানে 15 দিন পরে, তাহলে আবার নেওয়ার চিন্তা ভাবনা আছে। যত স্বর্ণের দাম কমবে আমাদের কাস্টমার আরও বাড়ে, দোকানে বেচা কেনা বাড়ে। স্বর্ণের দাম হাই হলে কি হয়, বেচা কেনা একটু কমে যায়। স্বর্ণের দাম বাড়লে কমলে আমাদের কোনো লাভ লস নাই, বেচা কিনি কম হলে আমাদের কিছুটা লস আছে। এদিকে কুয়েতে মুদ্রা বিনিময় হাউসগুলোতে বর্তমানে 1 কুয়েতি দিনারের বিপরীতে 400 টাকার কিছুটা উপর নিচে ওঠানামা করছে। বিগত কয়েক মাস থেকেই এই ধারা অব্যাহত আছে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। 150-র বেশি দেশের প্রায় 1 লাখ প্রযুক্তি সংশ্লিষ্টদের অংশগ্রহণে পর্তুগালে শেষ হলো এবারের ওয়েব সামিট। উন্নত বিশ্বের অনেক দেশের পাশাপাশি ভারত, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার অনেক দেশের স্টার্টআপ বা বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণ থাকলেও ছিল না কোনো বাংলাদেশি প্রতিষ্ঠান। এমন আয়োজনে অংশ নিলে উপকৃত হবে বাংলাদেশের আইটি খাত, এমনটাই মনে করেন ব্যক্তি উদ্যোগে অংশ নেওয়া অংশগ্রহণকারীরা। রেজওয়ানা কাব্যের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্ট। তথ্য প্রযুক্তি খাতের বিশাল কর্মযজ্ঞ ওয়েব সামিট পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত। এবারের আসরে অংশ নেয় 153টি দেশ। মেটা, হুয়াওয়ে, অ্যাডব বা ডেলের মতো টেক জায়ান্টদের পাশাপাশি সম্মেলনে নিজেদের উদ্ভাবন নিয়ে হাজির হয় 3000-এর বেশি প্রতিষ্ঠান। বিনিয়োগকারী পাওয়ার লক্ষ্য নিয়ে এসেছে অনেক স্টার্টআপ প্রতিষ্ঠানও। অত্যাধুনিক প্রযুক্তির নানা আয়োজন দিয়ে দর্শনার্থীদের আকৃষ্ট করেছে স্পেন, দুবাই বা মাল্টার প্যাভিলিয়ন। 36টি দেশের 62টি ট্রেড ডেলিগেশন নিয়ে এবারের আসরে নজর কেড়েছে জার্মানি ও ব্রাজিল। উন্নত বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ওয়েব সামিটে অংশ নেয় দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ। কাতার, ভারত, পাকিস্তানের অংশগ্রহণ থাকলেও ছিল না বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান। এতে আক্ষেপ জানিয়ে ব্যক্তি উদ্যোগে ওয়েব সামিটে যোগ দেওয়া বাংলাদেশিরা জানান, এমন আয়োজনে অংশ নিয়ে উপকৃত হতে পারে দেশের আইটি খাত। বাংলাদেশের কোনো স্টল বা বাংলাদেশের কোনো টেক কোম্পানি এখানে তাদেরকে রিপ্রেজেন্ট করছে না। এটা আসলেই দুঃখজনক, আসলে আনফরচুনেট। আমার রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটা টেক কোম্পানি যারা বাংলাদেশে আছে, তারা যদি আসে, তারা যদি এখানে এসে তাদের সার্ভিসটা বা এবং কান্ট্রি ফ্ল্যাগটাকে যদি এখানে এসে এত বাংলাদেশ হিসাবে যদি তারা এখানে আসে, আমার মনে হয় বাংলাদেশের টেক জগৎ আরো অনেক বেশি এগিয়ে যাবে। বাংলাদেশের ফ্রিল্যান্সাররা অনেক এগিয়ে যাবে, যারা টেকের সাথে কাজ করছে তারা অনেক এগিয়ে যাবে। এবারের ওয়েব সামিট ছিল নারী উদ্যোক্তাদের জন্য দারুণ সম্ভাবনার। এই আসরে অংশ নেয়া 44% স্টার্টআপ ছিল নারী উদ্যোক্তাদের। এছাড়া মূল অংশগ্রহণকারীর 42% ছিলেন নারী উদ্যোক্তা। এই সম্মেলনে অংশ নিয়ে আমি সত্যি অভিভূত। আমার দেখা অন্যতম বড় একটি আয়োজন। আমরা খুব শিগগিরই আমাদের নতুন স্টার্টআপ শুরু করতে যাচ্ছি, তাই আমি মনে করি বিনিয়োগকারী বা অংশীদার পাবার দারুণ একটি ক্ষেত্র এটি। এবারের আসরে অংশ নেন 1066 জন বিনিয়োগকারী। বক্তব্য রাখেন বিভিন্ন খাতে সফল 1000 বক্তা। তথ্য প্রযুক্তি খাতে যে কোনো উদ্ভাবন বিশ্বের সামনে তুলে ধরতে ওয়েব সামিট নিঃসন্দেহে একটি বড় প্ল্যাটফর্ম। সেই সাথে বিনিয়োগের অভাবে অনেক আইডিয়া থাকার পরেও যারা নতুন স্টার্টআপ শুরু করতে পারছেন না, তাদের বিনিয়োগকারীও মিলতে পারে ওয়েব সামিট থেকে। তাই সামনের দিনগুলোতে বাংলাদেশ থেকেও প্রতিষ্ঠান যুক্ত হবে ওয়েব সামিটে, এমনটাই আশা করছে এবার ব্যক্তি উদ্যোগে ওয়েব সামিটে অংশ নেওয়া বাংলাদেশিরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ইতালির প্রায় 1000-এরও বেশি কৃষি খামারের মালিক বাংলাদেশি প্রবাসীরা। কৃষিক্ষেত্রে দ্রুত শক্তিশালী হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের অবস্থান। এসব ক্ষেত্রে 50,000-এরও বেশি বাংলাদেশি প্রবাসী কাজ করেন, যা দেশের রেমিটেন্স প্রবাহকে করেছে শক্তিশালী। ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্য ও চিত্রের রিপোর্ট। ইতালির শ্রমবাজারে প্রবাসী বাংলাদেশিদের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। দেশটির অন্যতম প্রধান 3টি ক্ষেত্র পর্যটন, কৃষি ও জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশিদের শক্তিশালী অবস্থান রয়েছে। তবে অল্প কয়েক বছরের মধ্যে কৃষিক্ষেত্রে বাংলাদেশি প্রবাসীদের অর্জন ঈর্ষণীয়। এরই মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলের প্রায় 5000-এরও বেশি কৃষি খামারের মালিকানা অর্জন করেছেন বাংলাদেশিরা। এসব কৃষি খামারে 50,000-এরও বেশি প্রবাসী কর্মী নিয়োজিত আছেন। সঠিক সুযোগ পেলে ইতালির কৃষিক্ষেত্রে আরও শক্তিশালী অবস্থান গড়তে সক্ষম হবে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। শিল্প সমৃদ্ধ ইতালি খাদ্য উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণ। এরই মধ্যে দেশটিতে গড়ে উঠেছে 1000-এরও বেশি বাংলাদেশি প্রবাসীর মালিকানাধীন কৃষি খামার। এসব খামারে মূলত উৎপাদন হয় বাংলাদেশের শাকসবজি, লাউ, শিম, করল্লা, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, ডাটা, কলমি, পাট, পুঁই, লাউ শাক ও কাঁচা মরিচ পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হয় ইতালি প্রবাসীদের কৃষি খামারে। এসব উৎপাদিত বাংলাদেশি কৃষিপণ্য ইতালি প্রবাসীদের চাহিদা মিটিয়ে ইউরোপের বিভিন্ন দেশেও পাঠানো হয়। প্রবাসে দেশীয় স্বাদের তাজা শাকসবজি কম দামে কিনতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। এই কৃষি ক্ষেত্রে একটু আমরা সময় দেই, তাইলে আমাদের জন্য মনে হয় যে লাভবান এবং
আমাদের বাংলাদেশের রেমিটেন্সের জন্য লাভবান। আমরা অনেক স্বাচ্ছন্দ্য, মানে বাংলাদেশের তুলনায় অনেক কম দামে এখান থেকে সবজি পাচ্ছি। এগুলো শুধু ইতালি না, ইতালির বাহির ইউরোপ অনেক দেশে যাচ্ছে, এখানে লাখ লাখ মানুষ খাচ্ছে। এইগুলার রেমিটেন্সগুলো আমরা বাংলাদেশে পাঠাতে পারছি। ইতালির কৃষির প্রধান পণ্যগুলো হচ্ছে গম, ভুট্টা ও জলপাই। দেশটিতে ছোট বড় মিলিয়ে প্রায় 16 লাখ কৃষি খামার রয়েছে। এসব ক্ষেত্রে 88 লাখ মানুষ কাজ করেন। ইতালির কৃষি বিভাগের তথ্য মতে স্থানীয়রা বিশেষ করে নতুন প্রজন্ম দিন দিন কৃষিকাজে আগ্রহ হারাচ্ছে। এতে গত এক দশকে দেশটির প্রায় 30% কৃষি খামার বন্ধ হয়ে গেছে। সরকারের তরফ থেকে বিদেশিদের মাধ্যমে এসব বন্ধ কৃষি ফার্মগুলো চালুর জন্য অনুদানও দেওয়া হচ্ছে। এমন সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশি প্রবাসীরা হতে পারেন ইতালির বড় বড় খামারের মালিক। সেই সঙ্গে রেমিটেন্সের মাধ্যমে দেশের জন্য এনে দিতে পারেন অর্থনৈতিক সাফল্য। সময় সংবাদ, ইতালি। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে $84 কোটি জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এ জরিমানা বলে জানা গেছে। ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ, ফেসবুক মার্কেটপ্লেসে সব ব্যবহারকারীর স্বয়ংক্রিয় প্রবেশাধিকার আছে, যা তাদের সামনে ইচ্ছা কিংবা অনিচ্ছা সত্ত্বেও নিয়মিতভাবে চলে আসে। তবে অভিযোগ অস্বীকার করে মেটার দাবি, বিজ্ঞাপনদাতাদের ইচ্ছার বিরুদ্ধে ব্যক্তিগত কোনো তথ্য ব্যবহার করে না তারা। বিষয়টি নিশ্চিত করতে একটি ব্যবস্থা ও নিয়ন্ত্রণ প্রক্রিয়া তৈরি করা হয়েছে। একই সঙ্গে ইইউ এর জরিমানার বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছে মেটা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট গ্রামীণ জনপদ, শহরের তুলনায় গ্রামে বেড়েছে জীবনযাত্রার ব্যয়। স্বস্তি দিতে বাজার ব্যবস্থাপনায় বৈষম্য কমানোর তাগিদ। জুলাই সেপ্টেম্বরে লোকসান গুনেছে বেক্সিমকো লিমিটেড, ভালো মুনাফা করেছে ইউনাইটেড পাওয়ার ও বিএসআরএম। গেল সপ্তাহে ঢাকার পুঁজিবাজারে বীমা প্রতিষ্ঠানের দাপট। এই ছিল এ সময়ের বাণিজ্যে, সঙ্গেই থাকুন সময়।